অডিও বুক পাওয়ারে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন ডোপামিন ডিটক্স থিবাউট মিউরিস এর লেখা পর্ব ১ ডোপামিনের কাজ। ডোপামিন ও তার ভূমিকা নিয়ে আমাদের নানা ভ্রান্ত ধারণা আছে। হয়তো এই অধ্যায়ে আমরা ডোপামিন নিয়ে আমাদের ধারণা পোক্ত করব। ডোপামিন একটি নিউরোট্রান্সমিটার যা আমাদের পুরস্কারের প্রত্যাশা, যৌন সম্পর্ক স্থাপন, খাবার গ্রহণ ও খাবার সাজানোর ক্ষেত্রে উদ্দীপনা তৈরি করে। ডোপামিন আমাদের ভিতরের আশা, ভরসা, দোলাচল ও পুরস্কারের প্রত্যাশা জাগিয়ে তোলে। এই নিউরোট্রান্সমিটার আমাদের বাঁচিয়ে রাখে এবং জীবনে টিকে থাকা ও সন্তান উৎপাদনে সহায়তা করে, এবং এটির মূল কারণ যে জন্য আমরা বেঁচে আছি ও স্বপ্ন দেখতে ভালোবাসি। অনেকেই মনে করেন এটা কোনো উদ্দীপনা তৈরির উপাদান নয়। কোনো ঘটনা হঠাৎ সক্রিয় হয়ে ওঠে বা তার থেকে আনন্দ পাওয়া মানে এই নয় যে এটা ডোপামিনের কৃতিত্ব। আবার যদি কোনো বিষয়ে আমরা গভীর মনোযোগী হয়ে তার থেকে তৎক্ষণাৎ ফল পেয়ে যান, তাহলে আপনার মধ্যে একঘেয়েমি বা শূন্যতা বিরাজ করবে। ডোপামিনের আধিক্য আসলে কখনো আপনার জন্য সুখ বা প্রাপ্তি বয়ে আনবে না। আমাদের মধ্যে অনেকে সবসময় অতিরিক্ত উদ্দীপক হওয়ার বাসনা নিয়ে এর থেকে প্রাপ্তির নির্যাসটা পেতে চায়, যা থেকে ডোপামিন নিঃসৃত হয়। কিন্তু মানুষ হিসেবে আমাদের কোনো কিছুর প্রাচুর্যতা আমাদের খুশি করতে পারে না, কিন্তু বেশি চাওয়া পাওয়ার এই খেলায় আমাদের ধ্বংস টেনে আনে। এখন আপনি যদি নিজের জীবনের দিকে তাকান, তাহলে কি মনে হয় কিসের প্রতি আপনার আসক্তি বেশি কাজ করে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখবেন যা আপনার চেতনায় অতিরিক্ত উত্তেজনা সৃষ্টি করছে সেটার প্রতি আপনার বেশি আসক্তি। যেমন ভিডিও গেমস খেলছেন, সোশ্যাল মিডিয়া বা কোনো মেল বক্সে মেল দেখতে ব্যস্ত। যখন এই কাজগুলোতে অভ্যস্ততা চলে আসে, তখন এই আসক্তি থেকে আমরা নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। আমরা অতিরিক্ত উত্তেজনায় খোঁজ করি যা আমরা এই কাজ থেকে আনন্দ পেতে পারি, কিন্তু এই তৃপ্তি আমরা পাই না যা আমাদের খুশি করবে এবং আমরা সতেজতা বোধ করব। এমন পরিস্থিতিতে ডোপামিনের খোঁজ করতে গিয়ে আমরা মনোযোগ হারিয়ে ফেলি, ফলে আমরা কাজে বা লেখালেখি গড়িমসি করি, বা যে ব্যবসাটা শুরু করব ভেবে রেখেছি সেই মূল কাজ বা ভাবনায় এক ধরনের বাধা চলে আসে বা নিজ থেকে মুলতবি করে রাখি। সংক্ষেপে যা দাঁড়ায় দৃষ্টিকোণে পরিবর্তন থেকে যে ডোপামিন উৎসাহ জাগায় এবং প্রত্যাশা পুরস্কার পেতে সাহায্য করে, যা আপনার বেঁচে থাকা ও পুনরায় উৎপাদনের শক্তি যোগান দেয়। এটা ডোপামিনের প্রাথমিক ভূমিকা। দুর্ভাগ্যক্রমে এই প্রক্রিয়া বেহাত হয়ে গেছে, যা অনেক অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিচ্ছে। আমরা সেটা পরবর্তী পর্বে আলোচনা করব। পর্ব ২, সমস্যা কোথায়? এর আগের অধ্যায়ে আমরা জানতে পেরেছি ডোপামিন কি এবং মানুষের জীবনে এর ভূমিকা কি। এই অধ্যায়ে আমরা শিখব কিভাবে আমাদের নিউরোট্রান্সমিটার ব্যাহত হয়েছে, কিভাবে সেই নিউরোট্রান্সমিটারকে পাহারা দেওয়া যায় বর্তমান সমাজের ডোপামিনের ফাঁদ থেকে, কিভাবে একটি একক কেমিক্যাল একটা শরীরে রাগ, কষ্ট, ভালোবাসা, যৌনতা সহ নানা অনুভূতির সমন্বয় করে মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখছে। আমাদের কাছের পরিবেশ ও পদক্ষেপ যতই আমাদের উত্তেজনা দেবে, ততই শরীর থেকে ডোপামিন নিঃসৃত হবে। নিজের অনুভূতি ও ইচ্ছাকে শক্তিশালী করতে গিয়ে আমরা নানা আসক্তি তৈরি করি। নিয়মিত নানা ড্রাগসের মাধ্যমে, যেমন অ্যালকোহল সেবনের মাধ্যমে আমাদের উদ্দীপনা উত্তেজনাকে নিয়ন্ত্রণ করে উপভোগ করার চেষ্টা করি। এভাবে নিয়ন্ত্রণ করার
চর্চা আসলে আসক্তিতে পরিণত হয়। বারবার মানুষ একই অনুভূতির আনন্দটা উপভোগ করতে চায়, যদিও আসক্তি শুধু ড্রাগ বা অ্যালকোহলেই সীমাবদ্ধ নয়। আরও অনেক অভ্যাস আছে যা মানুষের ভিতরে উত্তেজনা তৈরি করতে সক্ষম, যেমন জুয়া, যৌনতা, কেনাকাটা, চিন্তা, ভিডিও গেমস, ব্যায়াম, কাজ। আপনার আসক্তি কোনটি? আপনি কি বর্তমানে কিছুতে আসক্তি? আপনি দিনে একটি নির্দিষ্ট কাজ না করে থাকতে পারেন, মানে আপনি আসক্তি। তাছাড়া কিছু প্রক্রিয়ার মাধ্যমে আমাদের প্রাকৃতিক উত্তেজনা নিয়ন্ত্রণ আনতে পারি। যখন আমরা আমাদের আগ্রহ উত্তেজনাকে নিয়ন্ত্রণ রাখতে পারবো, তখন আমাদের কাজের দক্ষতা বৃদ্ধি পাবে। এখন দেখি আজকের সময় কিভাবে আমরা আমাদের বেহাত হওয়া ডোপামিন নিউরোট্রান্সমিটার ফিরে পেতে পারি এবং নিজের উপর নিয়ন্ত্রণ আনতে পারি। আপনি আপনার অতীতের একটি ঘটনা লেখেন যেখানে আপনি চেয়েও একটি কাজ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেননি, বা এমন একটি কাজ যা না করে আপনি সারাদিন থাকতেই পারবেন না, সেটিও লেখেন। দেখবেন আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটার বেহাত হয়েছে, অর্থাৎ আপনি নিয়ন্ত্রণ হারিয়েছেন নিজের উপর। আপনার মনোযোগ দুর্লভ সম্পদ, তাই বিপণনকারীরা হাজার কোটি টাকা বিনিয়োগ করছে আপনার মনোযোগ আকর্ষণে। অনেক অ্যাপস তৈরি হয়েছে আপনাকে পাকড়াও করতে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব প্ল্যাটফর্মগুলো জানে যে যতক্ষণ ওরা আপনাকে তাদের কাছে ধরে রাখতে পারবে, ততই ওরা টাকা গুনবে বিজ্ঞাপনের মাধ্যমে। তাদের সর্বশ্রেষ্ঠ গবেষণা হচ্ছে নোটিফিকেশনের ব্যবহার। কতবার আপনি একটি অ্যাপস খুলেছেন, শুধু হঠাৎ করে সেই লাল ছোট নোটিফিকেশনের ঘরটাকে ক্লিক করে এই দেখতে যে আপনার পোস্টটি কারো নজর কাড়ল কিনা, কতটা সময় নষ্ট করেছেন তাতে। আমি অবাক হব না যদি সেই হিসেবে 100 ঘন্টার বেশিও হয় এক বছরে। ধন্যবাদ সেই অ্যালগরিদমের আবেদনকে, যে এত আকর্ষণীয়ভাবে আমাদের সময়গুলো স্বীকার করে নিচ্ছে। অ্যামাজনের অনলাইন বুক রিভিউ সাইটটি এতটাই বিখ্যাত এবং এর এতটাই দখল পাঠকদের মগজে যেটা যে কোনো নামিদামি বই দোকানের ইমেজকেও হার মানায়। ইউটিউবের ভিডিও দেখার পর মতামতের যে প্রক্রিয়া তাদের, তা অসামান্য। ফেসবুকের ক্রেতা বিক্রেতাকে নিয়ে গবেষণা অসাধারণ। নিচের বিষয়টি পরীক্ষা করে দেখা যেতে পারে। ফেসবুক নিউজ ফিডে গিয়ে যে কোনো একটি বিষয় ভিডিও দেখুন, পরের দিন দেখবেন এই একই বিষয়ে আপনার কাছে কম হলেও করে 100 রিকমেন্ডেশন আসবে। স্বাভাবিকভাবে আপনি আকর্ষিত হবেন একের পর এক ভিডিওতে। এই আধুনিক অ্যালগরিদম কারিশমা একদমই আলাদা। এর সুবিধা অসুবিধা দুই আছে। সুবিধা হলো আপনার পছন্দের কন্টেন্টগুলো একের পর এক আসতেই থাকবে, আপনার ভালো লাগবে। আর অসুবিধা হলো এই যে আপনি একটা বিষয়ে আটকে যাবেন, মনে হবে এটার আর শেষ হবার নয়। ভিডিওগুলো চলতেই থাকবে। যদিও একটু গভীর ভাবি তাহলে বোঝা যাবে যে আমরা ইন্টারনেট ব্যবহার করছি আমাদের প্রিয়জনের সাথে যোগাযোগ করার জন্য, নাকি ইন্টারনেট আমাদের ব্যবহার করছে এভাবে। মনোযোগ, আবেগ সবকিছুই বেহাত হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে অন্যের হাতে। ফলাফল আমরা অস্থির হয়ে আমাদের উৎপাদন ক্ষমতা হ্রাস পাচ্ছে। আমরা সোশ্যাল মিডিয়া নোটিফিকেশনের একটা বড় উদাহরণ হতে পারি। যখন আপনি একটি নোটিফিকেশন দেখেন, তখন আপনার প্রত্যাশা কোনো আশা অনুরূপ ফলের জন্য। এই প্রত্যাশা আপনার ডোপামিন নিঃসৃত হয় মস্তিষ্ক থেকে। এভাবে আপনার মনোযোগ বা অধ্যবসায়কে নিয়ন্ত্রণ করে এবং তাদেরকে নেতিবাচক দিকে প্রভাবিত করে, যার কারণে আমরা উদ্দেশ্যহীন, গতি ও লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়ি। তাই আমি মনে করি সোশ্যাল মিডিয়া বিশাল একটি উদাহরণ নিজের মস্তিষ্ক আরেকজনের অধীনে চলে যাওয়া বা বেহাত হওয়ার জন্য।
যখন আপনি ফেসবুক আপনার পোস্টের উপর কোনো নোটিফিকেশন দেখছেন, তখন আপনি অস্থির ও উত্তেজনায় ভুগছেন, বা এমন হয় অনেক সময় যে একটি পোস্ট দিয়ে আপনি কাজে বাইরে গেছেন, কিন্তু মনে ঘুরপাক খাচ্ছে এই পোস্টটি নিয়ে কি মন্তব্য পড়ছে তা নিয়ে, বা কেউ বিরূপ মন্তব্য করছে কিনা তাও ভাবাচ্ছে। সেই সময় এই উত্তেজনা বোধ হয়ে আপনিও কোথাও ইন্টারনেট সুবিধা পেলে ঝাঁপিয়ে পড়েছেন মোবাইল ফেসবুক নোটিফিকেশন দেখতে। তখনই ডোপামিন নিঃসৃত হচ্ছে, যদিও এই নিঃসরণ দীর্ঘক্ষণ আপনার সুখ দেয় না, ফলে আপনি আশা অনুরূপ ফল না পেয়ে এবার নৈরাশ্যবাদী হয়ে পড়ছেন বা মন খারাপ হয়ে যাচ্ছে। মনে রাখবেন, ডোপামিন এমন কোনো কেমিক্যাল বা যা আপনাকে বিনোদন বা আনন্দ দিবে। যখন আপনি মেইল অনুসরণ করছেন, আপনি আশা করছেন আপনার কোনো বন্ধু বা গুরুত্বপূর্ণ কেউ আপনাকে মেইল করেছে এই আশায়। যখন কোনো ওয়েবসাইট অনুসন্ধান করছেন, কোনো পোর্টফোলিও অথবা শেয়ারের ওয়েবসাইট দেখছেন, ভাবছেন কোনো কোম্পানির শেয়ারের দাম কমলো না বাড়লো। এই যে অনুসন্ধান বা চিন্তার উদ্বেগ, এর থেকে ডোপামিন নিঃসৃত হয়। যখন কোনো ইউটিউব বা ভিডিও দেখেন, আপনি আশা করেন আপনি নিজের পছন্দের কোনো গান বা সিনেমা দেখতে পারেন, সেই আশায় অনুসন্ধান চালান। যখন সোশ্যাল মিডিয়া সাইটগুলো যেমন ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ফেসবুক, টুইটার কোনো মন্তব্য, ছবি ও শুভেচ্ছা, মজার কোনো হিস্টোরিক কন্টেন্ট খোঁজেন, উপরের কাজগুলোর মধ্যে যখন আপনি ব্যস্ত বা নিমজ্জিত থাকবেন, তখন অতিরিক্ত উত্তেজনায় দারুণ আপনার মনোযোগ হ্রাস পাবে। আপনাদের মধ্যে যে কেউ কিছুদিন এইসব থেকে দূরে থাকলে বুঝতে পারেন কি অযথা নিজের গুরুত্বপূর্ণ সময় নষ্ট করেছেন। আপনার কি খবর? আপনি কিভাবে আপনার ডোপামিন নিউরোট্রান্সমিটারকে কার অধীনে নিয়ন্ত্রণ দিচ্ছেন? খাবারের আসক্তি আমাদের আবেগ, আগ্রহ বা আসক্তির সবচেয়ে বড় উদাহরণ হতে পারে। খাবারের প্রতি আসক্তি আমাদের ক্ষুধা নিবারণের জন্য প্রধান উপাদান খাবার গ্রহণ, যা আমাদের কাজের শক্তি যোগায়। যে খাদ্যটা আমাদের পরম উপাদের ও স্বাদের, সেটাও আমাদের আরাম দেয়, সুখকর অনুভূতি দেয়, সেটাই সবসময় চিনির উপস্থিতি বিদ্যমান। প্রফেসর সুজান ক্লোজ, জার্মান ইনস্টিটিউট অফ হিউম্যান নিউট্রিশন, পটসড্যাম এর বায়োলজিস্ট বলেছিলেন, মিষ্টি খাবারের প্রতি আমাদের আকর্ষণ চিরাচিত। চিনি আমাদের মস্তিষ্ক ডোপামিনের নিঃসরণকে তাড়িত করে, যা আমাদের সুখা অনুভূতি জাগ্রত করে এবং আমাদের সুখী রাখে। তিনি আরও বলেছেন, গবেষণায় দেখা গেছে চিনি ও চর্বির সংস্পর্শে মস্তিষ্কে ইতিবাচক অনুভূতি জাগ্রত হয়। কিন্তু এটা আশ্চর্য যে প্রতিদিন খাবারে আমরা চিনি এবং মাখনের উপস্থিতি পাই। যদিও আমরা এখন একটা ভিন্ন পরিবেশে বাস করি, তাও আমাদের আত্মাকে খাবারে কষ্টও দেয়া যাবে না। প্রত্যাশার অনুভূতি আমাদের পূর্বপুরুষের খাবারের সন্ধান চালিত করেছে, সেটা এখন একেবারে অবান্তর হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের কাছে আছে সুপার মার্কেট, যেখানে সব কিছুই হাতের কাছে সহজলভ্য। কোনো দুশ্চিন্তা বা আলাদা কোনো পদক্ষেপ গ্রহণ করতে হয় না। খাবারের প্রাচুর্যতা থাকলেও আমাদের খাবার গ্রহণের সক্ষমতা আগের মতোই ঠিক। এই ব্যবধান দূর করতে খাদ্যশিল্পীর বিনিয়োগ কোটি কোটি টাকা। তারা শুধু খাবারকে সুস্বাদু করে না, আমাদের চাহিদা বা খাবারের আগ্রহকে জাগ্রত করতে নানা উপায় অবলম্বন করে। তাই খাবারের প্রতি আমাদের আকর্ষণ দ্বিগুণ করতে তারা যে কোনো খাবার চিনি যোগ করে। যদিও এই বিষয়টি নিয়ে বিতর্ক আছে, যেন চিনিতে কি আসলে আসক্তির উপাদানের উপস্থিতি আছে কিনা। সত্যি বলতে চিনির ক্ষমতা
কোকেনের চেয়ে বেশি, যা নানা পত্রিকা নানা কলমে দেখতে পায়। শিশু রোগ বিশেষজ্ঞ রবার্ট লারগিস্ট ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় সান ফ্রান্সিসকো বলেছিলেন, চিনি নিকোটিনের সমতুল্য হলেও হিরোইনের থেকে আলাদা। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের মনোরোগ বিশেষজ্ঞ জিয়াউদ্দিন বলেছে, মস্তিষ্ক নিয়ন্ত্রণে যে শিরা উপশিরাগুলো খাবারের ইচ্ছা অনিচ্ছা নিয়ন্ত্রণ করে, তারাই আবার মস্তিষ্ক নেশার প্রতি আগ্রহ ও অতি ব্যবহারের বিষয়টি নিয়ন্ত্রণ করে। বেহাত হওয়ার বিষয়টিও চিনি ছাড়াও নেশা জাতীয় দ্রব্যের ক্ষেত্রেও সঠিক, যেটা মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারাইতে সক্ষম। এছাড়াও টম স্ট্যান্ডার্স আমেরিকাস প্রফেসর পুষ্টিবিদ ও খাদ্যতন্ত্র ও কিংস কলেজ লন্ডন লিখেছেন, এটা সত্যি যে চিনির প্রতি আসক্তি অভ্যাসে পরিণত হতে পারে। এর আসক্তি আফিম বা কোকেনের মতোই না, কারণ চিনি খাওয়া বাদ দিলে এরপর পরিত্যাগের লক্ষণ টের পাওয়া যায় না। সবশেষে বলি, মানুষ মাত্রই চিনি ও তেলের প্রতি স্বাভাবিক আগ্রহ থাকবে, কিন্তু সেটা আসক্তিতে পরিণত বা তার উপরে নির্ভর করে না থাকাই ভালো। ডোপামিন অতিরিক্ত উত্তেজনা ও উদ্দীপনা ভবিষ্যতের আপনার চিন্তা শক্তি হ্রাস করবে। গবেষণায় পাওয়া গেছে যে দূরদর্শী ভাবনা যাদের আছে তারা উন্নতি অসম্ভাবনীয়। মানুষ ভবিষ্যতে তাদের লক্ষ্যস্থলে পৌঁছানোর চর্চাটা যদিও প্রতিদিন মনোযোগ দিয়ে করতে পারে, তাহলে তারা বর্তমান সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখবে। তারা স্বাস্থ্যকর খাবারগুলো অভ্যাস রপ্ত করবে এবং কাজে উদ্যমী থেকে সময় ও টাকা অপচয় রোধ করবে। কঠোর গবেষণার ফল পেয়েছে ডক্টর এডওয়ার্ড বেনফিল্ড হার্ভার্ড বিশ্ববিদ্যালয় বলেছিলেন, দূরদর্শী ভাবনা ভবিষ্যতে অর্থনৈতিক ও ব্যক্তিগত সফলতার চাবিকাঠি। এখানে উন্নতি ভবিষ্যৎ শব্দ বলতে সামনের অনেকগুলো বছর সঠিক সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াকে বুঝিয়েছেন। দুর্ভাগ্যবশত আমাদের ভবিষ্যতে ভাবনার মনোযোগ ও প্রতিকূলতা সৃষ্টি করছে বাহিরে কিছু অপশক্তি। তারা চাইছে আমরা যেন দীর্ঘমেয়াদী কোনো চিন্তা না জড়িয়ে স্বল্পমেয়াদী পরিকল্পনার ভূত হয়ে থাকি এবং অবিলম্বে প্রাপ্তির আশা করি। আমরা জানি যে আমাদের কঠিন সময়ে আমাদের কি পদক্ষেপ নেওয়া উচিত, কিন্তু আমরা সঠিক সময়ে তা কাজে লাগাইতে পারি না। যেমন আমরা জানি যে আমাদের স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত, কিন্তু আমরা মিষ্টি জাতীয় যত খাবার বা পানীয় আছে সব কিছুতে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত সেবন করি। আমরা জানি আমাদের পড়াশোনার ব্যস্ত থাকা উচিত, কিন্তু নেটফ্লিক্সে আরেকটা ওয়েব সিরিজ দেখার অভিপ্রায়ে গড়িমসি করি। আমরা শরীর চর্চা সুবিধাগুলো জানি, কিন্তু আমরা তা না করে সামাজিক মাধ্যমগুলো চ্যাটিংয়ে ব্যস্ত থাকি। আমি বিশ্বাস করি ইন্টারনেটের যত সামাজিক মাধ্যমগুলো আছে তা আমাদের দূরদর্শী মনোভাব ও চেতনার নেতিবাচক প্রক্রিয়া সৃষ্টি করছে। অবাক হওয়ার বিষয় হলো অ্যাপেলের সিইও তার সন্তানের ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছে, যদিও তার ব্যবসা ছিল লক্ষ লক্ষ ফোন তার ক্রেতার কাছে পৌঁছে দেওয়ার। ফেসবুকে প্রাক্তন ঊর্ধ্বতন কর্মকর্তা এবং একজন বিনিয়োগকারী চামাত পালিহিপাতিয়া বলেছিলেন, আমাদের মস্তিষ্কর শিরা উপশিরাগুলো পরিচর্যার প্রয়োজন। দূরদর্শী ও মনোভাব দীর্ঘমেয়াদী পরিকল্পনা চর্চার খাতিরে সমস্ত সামাজিক ও মাধ্যমগুলো মোবাইল থেকে মুছে দেওয়া উচিত। তার কথায় এই অ্যাপসগুলো মস্তিষ্ককে প্রস্তুত করে অনেক দ্রুত তথ্য প্রেরণের জন্য, যেটা কমেন্ট, লাইক বা যে কোনো মাধ্যম হোক, আমরা তড়িৎ উত্তরে অভ্যস্ত হয়ে পড়ি। এই অনুভূতিগুলোর আমরা আরও চাড়া দেয় যখন আরও কিছু বিজ্ঞাপন আমাদের সামনে পড়ে, যেমন দ্রুত ধনী হওয়া উপায়। এটা জ্ঞানভিত্তিক পক্ষপাতিত্ব শিখায়, যেমন যারা
বিখ্যাত ইউটিউবার আমরা শুধু তাদের কথাই শুনি, যারা ব্যর্থ তাদের কথা শুনি না। আমরা যেহেতু কর্মগত উত্তেজিত হই, তাই আমাদের মনোযোগ ক্ষতিগ্রস্ত হয়, লক্ষ্য থেকে সরে যায়। এই অবস্থান আমাদের ঠেলে দেয় নিম্নে উল্লেখিত পরিস্থিতি। সাফল্য খুব তাড়াতাড়ি আসে। ওজন কমাইতে আর টাকা কামাইতে বেশি কষ্টের প্রয়োজন হয় না। এই ভ্রান্ত ধারণা আমাদের দর্শন ও লক্ষ্যকে ভুল পথে চালিত করে। আমরা এই কারণে যেই সব মানুষের হিংসা করি, যারা রাতারাতি সাফল্য পেয়েছে, তাদের সাফল্য আমাদের ভিতর শূন্যতা তৈরি করে। আমরা ভাবি যে আমরা সত্যি যোগ্য নয়, এই নিয়ে অসহায়তায় ভুগি এবং নিজের উপর অযথা অত্যাচার চালায়, এই ভেবে যে আমাদের দ্বারা কিছুই হবে না, আমরা হেরে গেছি, হারিয়ে গেছি। এই আবেগ আমাদের মনোযোগ ও মানবিক মূল্যবোধকে আঘাত করে। আমরা ধৈর্য হারা হয়ে পড়ি। আমরা সবসময় সেই গুপ্ত সূত্রে খুঁজে থাকি, যেটা ওটা পেলেই আমরা কোনো শ্রবণ ছাড়াই সফলতায় পেয়ে যাব। ওই ইঁদুর আমরা আমাদের ভিতরে থাকা গুণাবলীতে হারিয়ে ফেলি, যার নাম ধৈর্য। শুধু অনুপ্রেরণামূলক ভিডিও দেখলে নিজের লক্ষ্যস্থলে পৌঁছানো যাবে না। দৈনিক ধারাবাহিক পদক্ষেপ নিয়ে দীর্ঘ সময় কাজ করে যেতে হবে। নিজের লক্ষ্যকে সামনে রেখে বারবার নিজের নেওয়া পদক্ষেপ পর্যালোচনা করতে হবে। উদ্দেশ্য একটি, নিজের ব্যক্তিগত ও চাকরি জীবনের সফলতা নামক গন্তব্য পৌঁছানো। মস্তিষ্ককে নির্দেশনা দিয়ে নিজের উপর হারানো নিয়ন্ত্রণ ফিরিয়ে আনতে হবে। তা করতে হলে উদ্দীপক ও উত্তেজনক কাজকর্ম থেকে দূরে থাকতে হবে। একটা উদাহরণ দেয়া যেতে পারে। পৃথিবীর তৃতীয় বৃহত্তম কোম্পানি অ্যামাজন 1994 সালে প্রতিষ্ঠিত হয়, কিন্তু এই প্রতিষ্ঠান প্রথম লাভের মুখ দেখেছেন প্রথম 2003 সালে। এই বছর তাদের মূল লভ্যাংশ ছিল $35 মিলিয়ন। তার আগের বছর এই কোম্পানি $149 মিলিয়ন ক্ষতির সম্মুখীন হন। এই কোম্পানির প্রতিষ্ঠা জেফ বেজোস আগের বছর ক্ষতির সম্মুখীন হয়েও অ্যামাজনে শক্ত ভিত্তি করতে আরও টাকা ইনভেস্ট করেন নির্ভয়ে। ক্ষতি তাকে তার কোম্পানির প্রতি আগ্রহ টলাইতে পারেন, বরং তিনি বেশি টাকা বিনিয়োগ করে অ্যামাজনের খুঁটি শক্ত করেছেন, যাতে শতাব্দী জুড়ে এটি টিকে থাকে। আমি আপনাদের ব্যক্তিগত ও চাকরি জীবনে এই উপদেশ দিব: অতীতের গ্লানি ভুলে নিজের ভিত্তি শক্ত করুন এবং একটির পর একটি ইট গেঁথে প্রতিটি ইট যেন এক একটি শক্তিশালী ভিত্তি হয়ে যা মূল ভিত্তি টিকে রাখে, যাতে তারা প্রথম ধাক্কাধাক্কি সহজে মানিয়ে নিতে পারে। মনে রাখবেন, দীর্ঘমেয়াদী পরিকল্পনা হচ্ছে সফলতার মূল ভিত্তি, কিন্তু এই অবস্থান একদিন অর্জন সম্ভব নয়। তা করতে হলে সমস্ত বাধা যা আপনাকে উত্তেজিত করবে, অস্থির করবে, সবকিছুর মূল থেকে উৎপাদন করে দীর্ঘমেয়াদী পরিকল্পনা মনোযোগী হতে হবে। মোদ্দা কথা হলো, বর্তমান সমাজ আপনার ডোপামিন ট্রান্সমিটার হাতে নিয়ে নানা রকমের পায়তারা করছে। দুর্ভাগ্যবশত এই বিষয়টি কারো সাক্ষ্য রক্ষার জন্য তৈরি হয়নি। এটি তৈরি করা হয়েছে আপনার পকেট খালি করার জন্য। এটা নাটকীয়ভাবে আপনাকে উদ্দীপনা বৃদ্ধির কাজে সহায়তা করবে, কিন্তু আদতে এটি আপনার মনোযোগ ব্যাহত করবে। তখন কঠিন কাজগুলো সম্পাদন করতে ব্যবহৃত হবে না। আমার মস্তিষ্ক কখন অন্যের নিয়ন্ত্রণে যাচ্ছে। আপনি যখন অতিরিক্ত উত্তেজনায় ভুগছেন, তখন আমি গড়িমসি করছেন এবং এড়িয়ে যাচ্ছেন আপনার গুরুত্বপূর্ণ কাজ। আপনি যখন শান্ত ধীরগতি অবলম্বন করেন, তখন আপনার প্রধান কাজ আপনার মনোযোগটা গভীরে থাকা। কিন্তু সেই গভীরতা তখনই নষ্ট হয় যখন আপনি সত্যি খুব গতি নিয়ে এগোতে থাকেন কোনো কাজ সম্পাদন করতে। তখন বৃত্তের মধ্যে ধীরে ইঁদুরের মতো
শুধু ঘুরতে থাকেন একের পর এক কার্য সম্পাদনের জন্য, যেন পায়ের নিচে চাকা লাগিয়েছেন, কিন্তু শেষমেশ এত ব্যস্ততার পর কাজ দিকভ্রান্ত হয়। কাজের মাঝে ইমেল চেক, অন্য কোনো সোশ্যাল মিডিয়া, একের পর এক। সকালে এর শুরুটা হয় ঘুম থেকে ওঠা, মোবাইলটা হাতে নিয়ে কোনো কথাবার্তা বা মূল কথা পড়তেছে, ইমেল ঢোকা, তারপর ঢোকা হয় নানা সোশ্যাল মিডিয়া, নানা নোটিফিকেশন ও কমেন্ট খোঁজে। ততক্ষণে আপনি সজাগ হয়ে আসক্ত হয়ে পড়েছেন একের পর এক ভিডিও দেখতে। সেই আসক্তি ডোপামিন নিঃসৃত করে আপনাকে অস্থির করে তুলেছে। এখন উত্তেজনায় ডোজ পাওয়ার পর আপনার কাজের কথা মনে পড়লো। আপনি টেবিলে বসে কোনো প্রজেক্টের কথা ভাবছেন। আসলে কি ভাবছেন পারছেন, নাকি বারবার আপনি বাধা প্রাপ্ত হচ্ছেন? তারপর মনে হলো আচ্ছা, একটা কাজ পরেও করা যাবে, এখন এক কাপ কফি খাওয়া যাক। তারপর মনে হলো আরে, এই প্রজেক্টটা পরেও করা যাবে, এখন ইমেইলের উত্তরটা দেই। আপনি ভাবেন আপনার কাজটা তো পরেও করা যাবে, ফলত আপনি আবারও ওই ধেড়ে ইঁদুরের মতো চাকার উপর চড়ে বসেন। আপনার উদ্দীপনা ক্রমশই বাড়তে থাকে। তারপর ওই আগের মতো নোটিফিকেশন, ফেসবুক, ইনস্টাগ্রাম এসব চলতে থাকে ঘন্টার পর ঘন্টা, এমনকি দিন পার হয়ে যায়। সমস্যা, যখন আপনি অভ্যস্ত হয়ে পড়বেন এমন উদ্দীপনায়, তখন আপনি বারবার ওই উত্তেজনা পেয়ে আগ্রহে উঠবেন। তখন গুরুত্ব বহর করে এমন কাজ আপনার জন্য ক্লান্তি, বিরক্তি, আশারতার উদ্বেগ করবে। কোনো প্রয়োজনীয় কাজ আপনার কাছে আকর্ষণীয় মনে হবে না। তখন আপনার মনে প্রশ্ন তৈরি হবে, কেন এই রিপোর্ট, কেন এই বই, কেন এই মার্কেটিং প্ল্যান আমাকেই করতে হবে, যখন এর চেয়ে বেশি আকর্ষণীয় কাজ আমার জন্য অপেক্ষা করছে। জীবনে কোনো গুরুত্বপূর্ণ কাজ সঠিক সময়ে সমাধানের জন্য আপনার বর্তমানের উদ্দীপনার উঁচু স্তর এবং নিচু স্তরকে অবশ্যই নিয়ন্ত্রণে আনা জরুরি। আপনি নিজেই উদ্দীপনার ভিন্ন তরঙ্গের অবস্থান করছেন, যেটা আপনাকে সরে যেতে পারছে না। ওই তরঙ্গকে নিয়ন্ত্রণ করে আপনি আপনার কাজকে নিয়ন্ত্রণ আনুন। যেমন ধরুন, একজন লেখক হিসেবে আমার কাজ লেখালেখিতে মনোনিবেশ করা, তা না করে আমি সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ফেসবুক অথবা আমার প্রতিষ্ঠানে বিক্রি, এইসবের মধ্যে আটকে পড়ে যাচ্ছি। সেই ফাঁক থেকে মনে হয় না আমি বের হতে পারবো। তাই এখন আমার নিজের লেখালেখি আমার কাছে কঠিন ও সাধ্য মনে হচ্ছে। এখন প্রশ্ন হলো, আমরা এখন কি করতে পারি? কিভাবে আমরা আমাদের উত্তেজনার ঘোড়াকে নিজের লাগামে রাখতে পারি? নিজের উদ্দীপনার ও জায়গাগুলো কি কি, যেমন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইমেল, এসব খুঁজে বের করে লিখে ফেলুন। যখনই আপনি আপনার দুর্বলতাগুলো লিখে ফেলবেন এবং ভাবতে শুরু করবেন যে কিভাবে এদের ব্যবহার কমানো যায়, ঠিক তখন আপনার মস্তিষ্ক আপনার বাধা দিবে। মনে হবে দরকার কি এসব করার, এই বলে আপনার ভিতরে উদ্দীপনার মাত্রা আরো বাড়িয়ে দেওয়ার চেষ্টারত থাকবে। কারণ আমরা জীবন থেকে আনন্দ চাই। সব শেষে কোনো কাজ বা দায়িত্ব আমাকে বিরক্ত করে তোলে, কিন্তু এই সব কিছুই জীবনের অংশ বা অবসংখ্য। কৌশল 1, কাজে ফিরে যাও। যখন আপনি কাজে ফিরতে চেষ্টা করবেন, তখনই আপনার মস্তিষ্ক আপনাকে এই বলে সান্ত্বনা দেবে যে কাজে ফেরা তো অনেক সহজ, যে কোনো সময় কাজে ফেরা যায়। এটাও বোঝাবে যে আপনি আপনার নিয়ন্ত্রণে আছেন, কিন্তু এই সব কিন্তু বাস্তব দূরে। আপনি চাইলেও পূর্বের কাছে ফিরতে পারবেন না। ঘন্টার পর ঘন্টা চেষ্টা করে শেষে কাজ বন্ধ করবেন। আপনার উত্তেজনা আপনি নিয়ন্ত্রণে ব্যর্থ হবেন। আমি নিজেই কতবার যে আমার লেখা পিছিয়েছি,
তাই যদি মনে হয় যে আপনি আপনার সত্যি নিয়ন্ত্রণে আছেন এবং যখন চাইবেন লেখার বা কাজে ফিরতে পারবেন, ভাবনায় এই স্তরটা বিশেষভাবে লক্ষ্য করবেন। এই ভাবনাটা যেন আপনার ভিতরে অসারতা না আনতে পারে, সেটা ভেবে কাজে বসে আনা। কৌশল ২, আপনি এটাও পরেও করতে পারবেন। আপনার মন আপনার সাথে খেলা করবে এই বলে যে সামনে অনেক সময় পড়ে আছে, আপনি এই কাজটা পরেও করতে পারবেন, আপনি বিকেলে করতে পারবেন, আগামীকাল তো সময় আছে, কেন এত তড়িঘড়ি করছি। এইসব ভাবনাই আপনাকে বাধা দেবে মূল কাজ সম্পাদনের সময়। আপনি যদি কাজের প্রতি এই মানসিক দূরত্ব না কমান তাহলে এটা অভ্যাসে পরিণত হবে। ৫ বছর পর আপনি নিজেকে দোষারোপ করবেন যে কেন কাজটি সময়ের আগে করিনি। কৌশল ৩, উত্তেজনা ও পরিপূর্ণতা একই জিনিস নয়। যখন আনন্দঘন পরিবেশ, নিজেকে উদ্দীপনায় ভরপুর রাখবেন, তখন মস্তিষ্ক বলবে কেন এত ভাবছো, আরে কাজটা পরেও করা যাবে, এখন উৎসবের মজা নাও, যতটা সম্ভব উৎসবের আনন্দটা বুঝে নাও। এইসব প্রচনার বোধ না হয়ে খেয়াল করুন নিজের পদক্ষেপগুলো, সেবায় পা দিন, নিজেকে সব চিত্তাকর্ষক কাজ থেকে বিরত দিতে নিজেকে প্রশ্নবিদ্ধ করুন যে ফেসবুকের স্ট্যাটাস, ইউটিউবের ভিডিওটা আপনার কি উপকার আসছে, এই ইমেল বক্স বারবার ঢোকে মারা কি অত্যাবশ্যক কিনা। নিজেকে প্রশ্ন করুন, আমি আমার সময় কি অর্থবহ কাজে ব্যয় করছি কিনা। মনে রাখতে হবে, উত্তেজক হওয়া মানে জীবনে পরিপূর্ণতা লাভ করা নয়। কৌশল ৪, হাত ছাড়া করছেন। প্রতি ৩০ মিনিটে আপনি আপনার ইমেল অনুসন্ধান করছেন, মানে আপনি কোনো ইমেল বা নোটিফিকেশন হাতছাড়া করতে চান না, কিন্তু আপনি চিন্তা করে দেখেন সব ইমেলের উত্তর কি আপনার দেওয়ার প্রয়োজন আছে। এই অবস্থায় আপনার নিজের মনে হতে থাকে আপনি কিছু হাতছাড়া করছেন না, তো কোনো সুযোগ থেকে বিচ্যুতি হচ্ছেন কিনা। কিন্তু সুযোগ তো সবসময় পারেন আপনি। সামনের সময়ে ভবিষ্যতে অনেক সুযোগ আসবে, হতে পারে আপনি কোনো অনুষ্ঠানে যোগ দিতে পারলেন না, কোনো ভিডিও দেখতে পারলেন না, কোনো ইমেলে উত্তর দিতে পারলেন না, আর এই সব স্বাভাবিক ব্যাপার, এমনটা হতেই পারে। যদিও আমি আমার নিজের সন্তানের জন্মদিন বা ভাইয়ের বিয়েতে দাওয়াত যাওয়া নিয়ে কিছুই বলবো না, এটা নিয়ে কোনো বাধা নেই, তবে সব কিছুর জন্য সবসময় ইমেল নজর রাখতে হবে তা জরুরি নয়। আমি নিজেও খবরের কাগজ সব সময় পড়ি না এবং নিজের সব ফোনের উত্তরে ফোন করি না। যেটা জরুরি নয় সেটা থেকে বিরত থাকে। কোনো অনুষ্ঠানে যেতে না পারলে আফসোস করি না, কারণ জানি সামনে আরও অনুষ্ঠান আসবে। দিনের শুরুতে এই সব ফাঁদ যেন আপনার ভিতরে উত্তেজনা না সৃষ্টি করতে পারে, সেদিকে খেয়াল রাখতে হবে। আপনি নোট রাখবেন যে যখন কোনো অনুষ্ঠানে না যাওয়ার কারণে আপনার মন খারাপ থাকবে, আপনি সজাগ থাকবেন এবং ভাববেন যে সামনে আরও এমন সুযোগ আসবে, তখন মন খারাপ করবেন না। এই 4টি কৌশল আপনি কতটা নিজের উপর প্রয়োগ করতে পারলেন সেটার জন্য নিজেকে 1 থেকে 10-এর মধ্যে নম্বর দিন। আপনি যদি 1 পয়েন্ট পান তাহলে আপনি বিপদমুক্ত, আর 10 পেলে আপনি অলরেডি ফাঁদে পড়ে গেছেন। কৌশল 1, আমার মন আমাকে সান্ত্বনা দেয় যে কোনো সময় আমি কাজে ফিরতে পারবো। কৌশল 2, আমার মন আমাকে বলে আমি এই কাজটা পরেও করতে পারবো। কৌশল 3, আমার মন আমাকে আশ্বস্ত করে এই বলে যে উত্তেজনা মানে পরিপূর্ণতা নয়। কৌশল 4, আমার মন আমাকে সান্ত্বনায় সুযোগ সীমিত এই বলে। পর্ব 3, ডোপামিনের প্রকার ভেদে ও তাদের উপকারিতা।
এতদূর আলোচনায় যা বুঝলাম, ডোপামিনের আধিক্য আমাদের গুরুত্বপূর্ণ কাজ করতে বাধা দেয়। তাই এর অতিরিক্ত নিঃসরণ রোধ করতে আমাদের ডোপামিন ডিটক্সের প্রয়োজন। ডোপামিন ডিটক্স কি? ডোপামিন ডিটক্স সম্পর্কে বলা যায় গুরুত্বপূর্ণ কাজ সমাধানের জন্য অন্যান্য অপ্রয়োজনীয় কর্মকাণ্ড থেকে নিজেকে নিয়ন্ত্রণে রাখার প্রক্রিয়া। দ্রুত দাবি পরিত্যাগ। বিজ্ঞানমনস্কভাবে বললে ডোপামিন ডিটক্সের বিষয়টি সম্পূর্ণ ঠিক নয়। যখন আপনার মস্তিষ্কের শিরা উপশিরা অতিরিক্ত উদ্দীপনা সৃষ্টি করছে, সেই অবস্থায় আপনার বহিরাগত ইচ্ছাশক্তি প্রবল থাকতে হবে ভিতরে এই উদ্দীপনাকে নিয়ন্ত্রণ করতে। ডোপামিন ডিটক্স আপনাকে সহায়তা করবে উদ্দীপনা কমাইতে এবং স্বাভাবিক অবস্থায় আপনার মস্তিষ্ক ফিরে আনতে। যখন আপনার মস্তিষ্কের উত্তেজনা কমিয়ে আনতে ও নিয়ন্ত্রণ রাখতে সক্ষম হবেন, তখন যে কোনো কাজ যা আপনার জন্য বিরক্তিকর ও ক্লান্তিকর তাও আপনার কাছে আকর্ষণীয় ও সহজ মনে হবে। আসুন দেখা যাক কত ধরনের ডোপামিন ডিটক্স আছে এই বই। 48 ঘন্টায় ডোপামিন ডিটক্স চর্চা, 24 ঘন্টায় ডোপামিন ডিটক্স চর্চা, আংশিক ডোপামিন ডিটক্স চর্চা। চলুন উপরোক্ত চর্চাগুলো নিয়ে আলোচনা করি। 48 ঘন্টায় ডোপামিন ডিটক্স চর্চা, এটা বেশ জনপ্রিয়। যে সমস্ত নিত্য ব্যবহৃত জিনিস আপনাকে উত্তেজিত করে তা থেকে 48 ঘন্টা দূরে থাকুন। এই প্রক্রিয়া অবলম্বনে আপনি আপনার উদ্দীপনাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। আপনি আপনার স্বাভাবিক স্বভাবে ফিরে আসতে পারবেন। বাইরে যে উৎসব, বিষয় বা পণ্য আপনাকে উত্তেজিত করে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো: ড্রাগ বা অ্যালকোহল সেবন, ব্যায়াম, ইন্টারনেট, সিনেমা, সঙ্গীত, ফোন, সোশ্যাল মিডিয়া, চিনি প্রক্রিয়াজাত ভিডিও গেমস। এইসবের প্রত্যেকটি আপনাকে এক একভাবে উত্তেজিত করে। আপনি ভাবছেন তাহলে কিভাবে এইসব বাদ দিয়ে আপনি 2 দিন থাকবেন? আপনি নিম্নের পদক্ষেপগুলো নিতে পারেন: গভীর মননশীলতা নিয়ে পথ চালনা করুন, ডায়েরি লিখতে পারেন, ধ্যানের বসার চর্চা করুন, বিশ্রাম নিন, সচেতনা বৃদ্ধির চেষ্টা করুন, হালকা হাঁটুন, পড়ার অভ্যাসটা তৈরি করুন। আপনি খেয়াল করবেন এই 48 ঘন্টা চর্চা অনেক কাজে দেবে আপনার জন্য। আমার এক বন্ধু বিপাশানরা রিট্রিট নামে 10 দিনের একটি কর্মশালার চর্চায় অংশ করেছিল। সেখানে যে নিয়মগুলো ছিল তা হলো পুরোপুরি নীরবতা পালন করা, কোনো ইশারা বা চোখাচোখের মাধ্যমে যোগাযোগ না করা, কোনো শারীরিক স্পর্শ না নেওয়া, কোনো শরীর চর্চা না করা, ধূমপান, ড্রাগ, যে কোনো উত্তেজক পানি থেকে বিরত থাকা, ফোন, ইন্টারনেট, যে কোনো ডিভাইস থেকে দূরে ও সবার সাথে যোগাযোগহীন, লেখালেখি, পড়া, গান শোনা, সব কিছু থেকে বিরত থাকা, যে কোনো ছবি বা দৃশ্য ধারণ থেকে বিরত থাকা। এই সব থেকে 48 ঘন্টায় ডোপামিন ডিটক্স কি সহজ মনে হচ্ছে না? 48 ঘন্টায় ডোপামিন ডিটক্স চর্চা, এই প্রক্রিয়া কম জনপ্রিয় হলেও ভবিষ্যতে বারবার অনুসরণ করলে ভালো ফল দেয়। এই প্রক্রিয়ার মাধ্যমে যে কোনো একটি খারাপ অভ্যাস যেটা স্বাধীন আপনার সবচেয়ে বেশি নষ্ট করে সেটাও বাদ দিন। যেমন আমার জন্য ইউটিউব, আপনার কোনটা ভেবে দেখুন। কোনটা আপনার জন্য বেশি উত্তেজনায় তৈরি উৎস হিসেবে কাজ করে। পরবর্তী পদক্ষেপ দেখব কিভাবে আমরা খারাপ ও সময় নষ্টকারী অভ্যাসটি চিহ্নিত করব, বাদ দিব। এবার নিজে ভাবুন এবং সিদ্ধান্ত নিন কোন ধরনের ডোপামিন ডিটক্স আপনি গ্রহণ করবেন। সেই সাথে আপনার গ্রহণ করার সিদ্ধান্তটি অবশ্যই খাতায় নোট করে রাখুন। পর্ব 4, 3 ধাপে ডিটক্স সম্পূর্ণ। এই অধ্যায় 3 ধাপে আমরা সফলভাবে ডোপামিন ডিটক্স সম্পন্ন করব। প্রথম ধাপ,
আপনার সবচেয়ে বড় বাধা বা অন্তরায় কোনটি তা খুঁজে বের করুন। প্রথমে একটি কাগজ ও কলম নিয়ে 2টি কলাম আঁকুন। প্রথম কলামে লিখুন পারবো এবং দ্বিতীয় কলমে লিখুন পারবো না। প্রথম কলামে যে কাজগুলো করতে আপনি খুব স্বাচ্ছন্দ্য বোধ করেন ও নিজেকে ব্যস্ত রাখতে পছন্দ করেন, যেমন একটা প্রজেক্টে কাজ করা, হাঁটা, বই পড়া, এগুলো লিখুন। দ্বিতীয় কলমে যে জিনিসগুলো আপনাকে বাধা দিচ্ছে তাদের একটা লিস্ট বানান, যেমন ইউটিউব, ফেসবুক, ইমেল, ইনস্টাগ্রাম, অন্য সোশ্যাল মিডিয়া। নিজেকে নিম্নোক্ত প্রশ্নগুলো জিজ্ঞাসা করুন। আমার কাজগুলোর মধ্যে কোন কাজটা বন্ধ করে দিলে আমার কাজের প্রতি আগ্রহ ও উৎপাদনশীলতা বেড়ে যাবে? কোন কাজগুলো এড়িয়ে গেলে আমি নিজের কর্মদক্ষতা ও মনোযোগ বৃদ্ধি করতে পারবো? নিজেকে কর্মগত প্রশ্ন করতে থাকুন যতক্ষণ না সঠিক উত্তর পাচ্ছেন। সঠিক উত্তর লিখে আপনার টেবিলের উপরে অথবা এমন জায়গায় রেখে দিন যাতে আপনার চোখে পড়ে বিষয়টি। এটা আপনাকে সতর্ক করবে এড়িয়ে যাওয়ার কাজগুলোর বিষয়ে। পর্ব 2, পরিবর্তন আনুন। সাধারণ ভাষায় বলছি, যে কাজগুলো কঠিন মনে হয় তার সমাধান ততই সহজ। তাই নিজের পরিবেশকে নতুনভাবে সাজানো, যেখানে অপ্রয়োজনীয় কাজগুলোকে অংশগ্রহণ যেন কঠিন হয় আর প্রয়োজনীয় কাজগুলোতে অংশগ্রহণ যেন সহজ হয়। নিজের কার্যক্রম ও অভ্যাসগুলো লক্ষ্য করুন, যেগুলো আপনি বাদ দিতে চাইছেন সেখানে বিরতি দিন। যত বিরতি তত সুফল পাওয়া সম্ভাবনা। আপনার ফোনে যদি আপনার জন্য বিশাল সমস্যা বা বাধার কারণ হয়, তাহলে ফোনের নেটওয়ার্ক বন্ধ করে এরোপ্লেন মোড দিয়ে রাখতে পারেন, অথবা বন্ধ করে একদম আলাদা একটি ঘরে রেখে দিন। যদি ফেসবুক আপনার কাজে অন্তরায় হয়, তাহলে সমস্ত নোটিফিকেশন বন্ধ করে দিন। নিউজ ফিড ইরিডিকেটর ব্যবহার করে সব নোটিফিকেশন বন্ধ করুন। আপনি যদি ঘন্টার পর ঘন্টা ইউটিউব দেখার অভ্যাস থাকে, তাহলে আপনার গুগল ক্রোম নেভিগেটরে ডিএফ টিউব ইনস্টল করুন, অথবা ঠিক এমনি একটি অ্যাপস খুঁজে বের করুন যেটা আপনাকে সমস্ত সাজেশন ও নোটিফিকেশন মুছে ফেলতে সাহায্য করবে। তখন শুধু প্রয়োজনীয় ভিডিওগুলোই দেখতে পারবেন। যে কোনো কাজে একটু বিরতি নেওয়াই ভালো, আর সেটা যদি হয় এমন কাজ যা আপনার জন্য পরিত্যাজ্য, কারণ সেটা আপনার মূল কাজে বিঘ্ন ঘটাচ্ছে, তাহলে অবশ্যই একটু বিরতি নিলে এক সময় এই বাজে কাজের প্রতি আগ্রহ কমে আসবে। নিজের পরিবর্তন করাটা সহজ মনে হলেও আসলে খুব কার্যকর। মানুষ হিসেবে আমাদের মধ্যে একটু আলস্য আছে। চাপ তৈরি না হলে আমরা কাজ করতে চাই না। আপনি যখন আপনার ফোনটি বন্ধ করে অন্য ঘরে রাখবেন বা ইন্টারনেট বন্ধ করবেন, তখন যদি আপনার ইচ্ছা জাগে একটু ফেসবুক দেখা দরকার হয়, তখন আপনাকে অন্য ঘরে যেতে হবে, মোবাইলটা অন করতে হবে। ফেসবুক বন্ধ থাকলে সেটা সময় নষ্ট করে আগের অবস্থানে আনতে আপনার অনেক সময় নষ্ট হবে, সেটা আপনি করতে চাইবেন না। ধরুন আপনি ইন্টারনেট বন্ধ করে রেখেছেন, যে মডেম থেকে আপনি ইন্টারনেট চালান সেটাও বন্ধ, আর মডেমটা রয়েছে বাসার নিচে। তাহলে কি করতে হবে? ইন্টারনেট চালু করতে বন্ধ মোবাইল খুলতে হবে, অন্য ঘরে যেতে হবে, মোবাইল খুলতে সুইচ অন করতে হবে, এরোপ্লেন মোড অন করতে হবে, ফ্ল্যাট থেকে বের হতে হবে, সিঁড়ি অথবা লিফটে নামতে হবে, মডেম চালু করতে হবে। তাহলে একটা কাজ করতে আমরা কতগুলো ধাপ পার হলাম। এতে করে আপনি এগুলো ধাপের কারণে ফেসবুক, ইউটিউবের আগ্রহ হারিয়ে ফেলবেন। এটা সত্যি একটা দারুণ প্রতিক্রিয়া। আমি যখন একটি কাজ করতে এতগুলো বাধা বা ধাপ অনুসরণ করব, তখন আমার ইচ্ছা বা অনুরাগ কোনোটাই কাজ করবে না এই বিষয়ের প্রতি। এত কষ্ট করে কি লাভ? মন তখন এই সান্ত্বনা দিবে আপনার উত্তেজক মস্তিষ্ককে। পরিশেষে আপনি অপ্রয়োজনীয় কাজ যতই কঠিন করে তুলবেন, ততই সে কাজগুলোর প্রতি আপনি আগ্রহ হারাইতে শুরু করবেন। যেটা আপনার গুরুত্বপূর্ণ কাজ, সেই কাজে বিরতি
ব্যবধান কোনোটি তৈরি করা যাবে না। যেমন ধরুন আপনি ৪৫ মিনিট লিখবেন, তাহলে ঘড়ির সময় নির্ধারণ করুন এবং অ্যালার্ম দিয়ে চালু করুন। ফোনে অটো ভয়েস দিয়ে মৃদু আওয়াজে কোনো প্রাকৃতিক শব্দ চালু করতে পারেন, বৃষ্টি, ঝর্ণা বা হাওয়ার শব্দ। তাহলে লেখার একটি তাল বা লয় খুঁজে পাবেন। ইচ্ছা করবেন না এই মুহূর্তে ব্যাঘাত ঘটান। একটি ফোন ধরে বা অন্য কোনো কাজে মনোনিবেশন করে আপনি এত কিছু পরেও গড়িমসি করতে পারেন, কিন্তু প্রতিদিনের চর্চা এবং প্রয়োজনীয় কাজে বিরতি না দেয় আপনাকে সফলতা এনে দিবে। এখন দেখুন কিভাবে আপনি অযাচিত আচরণ নিয়ন্ত্রণ আনতে পারবেন। আপনার পারবো না লিস্টের মধ্যে প্রত্যেকটি কারণের পাশে কোনো বিরতি বা ব্যবধান তৈরি করা যাবে কিনা দেখুন। কতবার এই বাধা ব্যবধান তৈরি করা যাবে সেটাও একটু শিখে নিন। আপনি আপনার পারবো লিস্টটি তৈরি করে কিভাবে বিরতি বা ব্যবধান দূর করা যায় সেটা ভাবুন। মনে রাখবেন, আপনার মন আলস্য চায়, আপনি সেই আলস্যকে কাজে লাগান। ধাপ ৩, যে কাজটি সকালের শুরুতে করবেন। তৃতীয় ধাপ হচ্ছে শুরু করা। আমরা সকালে ঘুম থেকে উঠে যদি মোবাইল, ফেসবুক, ইমেল খুঁজি, তখন আমরা সারাদিন দিক নির্দেশনা হারিয়ে ফেলি। আমি আরও বলি, আপনি যদি আপনার সকালটা একটি রুটিনে সাজিয়ে ফেলতে পারেন ইতিবাচক মানসিকতা ও গভীর মনোযোগ দিয়ে, তাহলে ভবিষ্যতে এমন দীর্ঘ দূরদর্শিতা জীবনে বিশাল এক পরিবর্তন আনবে। আপনার কি খবর? সকালে ঘুম থেকে উঠে আপনি প্রথম কাজটা কি করবেন? আপনি শান্ত এবং মনোযোগী থাকেন নাকি অতিরিক্ত উদ্দীপক আচরণ করে যা গড়িমসি তৈরি করে? সকালের রুটিনের জন্য আপনি সকালে উঠে যে কাজগুলো করবেন সেগুলো লিখে রাখুন। রুটিন অনুযায়ী কাজগুলোর মধ্যে দিয়ে আপনার ডোপামিন ডিটক্স তৈরি হয়। খেয়াল রাখবেন রুটিনের কাজগুলো যেন সময় নষ্টকারী কাজ না হয়, যা আপনার প্রয়োজনীয় কাজ সমাধান বা বাধা দিতে পারে। সকালে উঠে আপনি কতগুলো কাজ করতে পারেন যা আপনার সুস্থ মনোযোগে সহায়তা করবে। মেডিটেশন করতে পারেন, হালকা ব্যায়াম করতে পারেন, হালকা মিউজিক শুনতে পারেন। দিনের লক্ষ্য নির্ধারণ করুন। ৩টি জিনিসের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন। সবসময় ইতিবাচক মনোভাব রাখার চেষ্টা করুন। দৈনন্দিনে একটি রুটিন করে ফেলুন এবং ডোপামিন ডিটক্স চলাকালীন সময়ে তা অনুসরণ করুন। সফলভাবে ডোপামিন ডিটক্স বাস্তবায়নে আপনার করণীয়: নিজের সবচেয়ে বড় বাধা যা আপনার গুরুত্বপূর্ণ কাজ সম্পাদনে অন্তরায়, সেটি খুঁজে বের করুন। সেগুলো একটি সাদা কাগজে সবচেয়ে প্রথমে লিখে ফেলুন। কাগজটি এমন জায়গায় লাগিয়ে রাখুন যেন তা আপনার চোখে পড়ে। যে কাজগুলো আপনি করতে চান না সেগুলো কঠিন করে তুলুন, যেন আপনি কাজগুলো করতে আগ্রহী না হয়। পছন্দের কাজগুলো যতটা সম্ভব সহজ করে তুলুন। একটি সহজ রুটিন তৈরি করুন সকালের জন্য, যা আপনার সারাদিন প্রয়োজনীয় কাজগুলো করতে অনুপ্রেরণা দেবে। এভাবে আপনি নিজেই নির্ধারণ করতে পারবেন আপনার জন্য ২৪ ঘন্টার ডিটক্স প্রয়োজন নাকি ৪৮ ঘন্টার ডোপামিন ডিটক্সটি বেশি প্রয়োজনীয়। এভাবে রুটিন করে বের করে ফেলুন আপনার কোন কাজটি, মোবাইলে কোন অ্যাপসটি বা নিজের কোন বদ অভ্যাসটি আপনাকে বাদ দিতে হবে। এই ২৪ ঘন্টা বা ৪৮ ঘন্টার ডিটক্সের সময় বিভ্রান্তি সৃষ্টিকারী কাজগুলো সরিয়ে রাখুন, যেমন ইন্টারনেট, মোবাইল, কম্পিউটার, টেলিভিশন, জুয়া, ভিডিও গেমস থেকে দূরে থাকতে হবে। হালকা খাবার খেতে হবে যা চিনি বা প্রক্রিয়াজাত অবশ্যই নয়। ডোপামিন ডিটক্সের সম্পূর্ণ সফল ব্যবহার নিশ্চিত করতে কিছু পরামর্শ দেয়া যেতে পারে। ডোপামিন ডিটক্সে সফলতা পেতে নিচের কিছু কৌশল অবলম্বন করতে পারেন। কাগজে লিখে রাখুন। ডোপামিন ডিটক্সের প্রক্রিয়ার মাঝে আপনার অনুভূতিগুলো লিখতে পারেন। আপনার অস্বস্তি লাগে তা লিখুন। বারবার মোবাইল দেখতে ইচ্ছা করলে, মোবাইলে ভিডিও বা গান শুনতে ইচ্ছা করলে তাও লিখে রাখুন।
এবার আপনার লেখা কাগজটি মনোযোগ দিয়ে লক্ষ্য করুন। আপনি নিজে বুঝতে পারবেন কোন কাজগুলো আপনাকে বাধা দিচ্ছে। বাধাগ্রস্ততা কি, কিভাবে জীবনে প্রভাব ফেলে লিখে ফেলুন। আপনি যখন ব্যস্ত থাকেন নিজের আনন্দ নিয়ে তখন আর পিছু ফিরতে ইচ্ছা করছে না বা মন চায় না। বিরতি টানতেও আপনার অনাগ্রহ তৈরি হয়। ইচ্ছা হয় আরেকটু দেখি, আরেকটা গান শুনি, সিনেমা দেখি। আমরা গাছ দেখে আনন্দ পাই। বনকে ভুলে যায়, বনের গহীনতা আমাদের চোখে পড়ে না। এই ক্ষেত্রে ডোপামিন ডিটক্স অনুসরণ করুন। তাহলে শুধু গাছ না বরং আপনি পুরো বনটি দেখতে শুরু করবেন। নিজের লক্ষ্য অটুট থাকুন। আপনার জীবনের লক্ষ্য কি? সে লক্ষ্য কি আপনার জন্য সঠিক? আপনি সেই লক্ষ্য অর্জনে প্রতিদিন এক ধাপ এগিয়ে যেতে পারছেন। আপনি যা করছেন তা কি সত্যি আপনাকে আপনার গন্তব্য পৌঁছাইতে সহায়তা করবে? সময়ের সঠিক ব্যবহার। আপনার প্রতিদিন কি এক ধাপ করে আত্ম-উন্নয়ন ঘটছে? আপনার জীবনে যা গুরুত্বপূর্ণ তাতে কি বেশি সময় দিতে পারছেন? কোন কাজে বা প্রকল্পে আপনার আত্মনিয়োগ প্রয়োজনে জানেন কি? আত্মদর্শন। আপনার জীবনে গন্তব্য কি? আপনি পৌঁছাইতে পেরেছেন? গন্তব্য পৌঁছাইতে কোন কাজগুলো আপনার করা দরকার? সমস্যার সমাধানে মনোযোগ দিন। আপনার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থাকে তাহলে সেগুলো লিখে ফেলুন। উপযুক্ত সমাধান সহ এতে করে এই সমস্যাগুলোর সাথে আপনার মনের একটি বিচ্ছিন্নতা তৈরি হবে। মনটা স্বস্তি পাবে। মনের ভিতরে আমাদের এত সমস্যা থাকবে যে সব সমস্যাগুলো আলাদাভাবে সমাধান করা সম্ভব। তাই যখন লিখবেন তখন মনের ভিতরে সমস্যাগুলো মনোযোগ দেয়া আলাদাকরণ সম্ভব হবে। আপনার উচিত একটি কলম নিয়ে কাগজে সেই সমস্যাগুলো চিহ্নিত করা। আপনি যখন খেয়াল করে আপনার সমস্যাগুলো লেখছেন মোবাইল বা অন্য কোনো প্রযুক্তি ছাড়া তখন আপনার উত্তেজক মস্তিষ্ক ধীরে ধীরে শান্ত হচ্ছে এবং আপনি নিজেও নিজেকে চিনতে পেরেছেন। ফলে নিজের উপর নিয়ন্ত্রণ তৈরি হচ্ছে এবং ভাবনায় চর্চা ঘটছে। এই ভাবনা যদি দীর্ঘ হয় ধরুন ১ সপ্তাহ তবে অবশ্যই আপনি নিজের ভিতর পরিবর্তন লক্ষ্য করতে পারবেন। নিজেকে জানলে নিজের সময়গুলো বিবেচনা করে খরচ করবেন। তাহলে ব্যস্ত আছি এই শব্দের বনিতা থেকে বের হয়ে আসতে পারবেন। ভয়কে জয় করা। আমাদের এই যে উদ্দীপনা, উত্তেজনা হওয়ার প্রক্রিয়াটি আমরা অনুসরণ করি ভয় থেকে দূরে থাকার জন্য। ব্যস্ত থাকলে আমরা আমাদের ভয় বা জীবনের কঠিন শক্ত থেকে নিজেকে আড়াল করে রাখতে পারি। তাই নিজের ভয়গুলো বা কঠিন সত্যগুলোকে কাগজে লিখতে হবে। পর্ব ৫ গড়িমসি না করে সঠিক সময়ে কার্য সম্পাদন। ডোপামিন ডিটক্সের মূল লক্ষ্য হচ্ছে উত্তেজনা কমিয়ে নিজের লক্ষ্য বা প্রয়োজনীয় কাজের প্রতি অনুপ্রেরণা দেওয়া। এই পর্বে আমরা শিখব কিভাবে নিজের প্রয়োজনীয় কাজগুলোকে প্রাধান্য দিয়ে গড়িমসি করার প্রবণতাকে রোধ করতে পারবো। পরিকল্পনা নিয়ে দিনের শুরু। দিনের শুরুতে কাজের পরিকল্পনা করলে অযথা সময় নষ্ট করা থেকে বিরত থাকা যায়। কাজের প্রতি সদিচ্ছা কাজ সম্পাদনে দারুণ ভূমিকা পালন করে। পরিকল্পনা তাই গুরুত্বপূর্ণ। পরিকল্পনা কেন গুরুত্বপূর্ণ? নাম্বার ১ পরিকল্পনা থাকলে ২ টি কাজের মধ্যে যেটি বেশি গুরুত্বপূর্ণ সেটি নির্ধারণ ও সম্পাদন সম্ভব হয়। নাম্বার ২ মনের নানা বাধা বিপত্তি এড়িয়ে কার্য সম্পাদন করা সম্ভব হয়। কারণ আপনি জানেন কি করতে হবে আপনাকে। আপনি একটি কাজ থেকে অন্য কাজে সহজে ঢুকতে পারেন কোনো বাধাই ছাড়া। নাম্বার ৩ আপনি নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারেন এবং দুশ্চিন্তা থেকে দূরে থাকতে পারেন। কিভাবে দিন শুরু করবেন? কোনো দামি যন্ত্রের দরকার নেই দিন শুরু করতে। আমরা কলম ও কাগজের ব্যবহার করতে পারি যা আমরা ব্যবহার করতে ভুলে গেছি। ৩
বা ৫টি কাজ লিখে ফেলুন। একদিন সম্পাদনের উদ্দেশ্য কাজগুলো তা গুরুত্ব অনুযায়ী সারিবদ্ধভাবে লিখে ফেলুন। একটি কাজ শেষ করে আরেকটি কাজে হাত দিন। লিস্টে তালিকাকৃত কাজ শেষ না হওয়া পর্যন্ত এভাবে কাজ করে যান। কাজের মধ্যে কোনটি বেশি গুরুত্ব বহন করে তা জানতে নিজেকে প্রশ্ন করুন। যদি আমি আজ একটি কাজ করি তাহলে কোন কাজটি আমার মধ্যে বৈপ্লবিক পরিবর্তন আনবে? আপনি যদি নির্ধারণ করতে না পারেন তাহলে বারবার জিজ্ঞাসা করুন, আমি যদি আজ একটি কাজ সম্পাদন করে ১ মাসের ছুটি নিই তাহলে কোন কাজটি করব? আপনি খেয়াল করবেন তখন আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি এতদিনে আপনার কাছে সবচেয়ে অবহেলিত ও অপ্রয়োজনীয় মনে হয়েছে। এটার মূল কারণ অবশ্যই কাজটি কঠিন। আপনি বুঝতে পারছেন না কোথা থেকে কাজটি শুরু করবেন। হয়তো এই কাজগুলো খুবই বিরক্তিকর, উদ্বেগ করে, কিন্তু আপনার ডোপামিন ডিটক্স আপনাকে সাহায্য করবে এই কঠিন কাজ সম্পন্ন করতে। এভাবে আপনি আপনার দৈনিক, মানসিক ও বার্ষিক কাজগুলো নির্ধারণ করে ফেলুন। আপনি এভাবে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও করতে পারেন। ধরুন ৫ বছর বা ১০ বছরের পরিকল্পনাও এভাবে করা সম্ভব। ধরুন আগামী ৯০ দিনে আপনি একটি বই লিখতে চান। ১ম কাজ হতে পারে গল্পের কাঠামো তৈরি করে ফেলা। দ্বিতীয় গল্পের ১ম ড্রাফট সম্পন্ন করা। টার্গেট অনুযায়ী আপনি দৈনিক কত শব্দ লিখবেন তা নির্ধারণ করা অবশ্যই জরুরি। জরুরি পদক্ষেপ যেকোনো একটি গুরুত্বপূর্ণ কাজের সময়সূচি তৈরি। যেখানে হাজারো বই আছে কর্মোদ্যম নিয়ে, সেখানে আসলে কয়েকটি নীতিমালায় মূল প্রতিপাদ্য বিষয় হিসেবে বিবেচিত। নিজের ক্যারিয়ার বা জীবনের খাতিরে যে কাজটি গুরুত্বপূর্ণ সেটি নিয়ে কাজ করা, পুনরায় করা, সময় অনুযায়ী সম্পাদন করাই আসল। আপনার কাজের লিস্ট অনেক বড় হতে পারে কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ। উৎপাদন ক্ষমতা ৩ শব্দে বলা যায়। মনোযোগ, ধারাবাহিকতা, প্রতিক্রিয়া। মনোযোগ সব বাধা উপেক্ষা করে একটি কাজে মনোযোগী হয় আপনার যোগ্যতা। ধারাবাহিকতা আপনার যেটা প্রধান কাজ তা নিয়ে নিয়মিত চর্চা থাকায় আপনাকে সফলতা এনে দিবে। প্রতিক্রিয়া আপনার যে প্রধান কাজটি গুরুত্বপূর্ণ সেটির ধারাবাহিকতাভাবে চর্চা করা, দীর্ঘমেয়াদী সুফল পাওয়া। উৎপাদন ক্ষমতা বলতে তাহলে আমরা বুঝি ধারাবাহিকতাভাবে মনোযোগের সহিত আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি সম্পাদন করা। ধারালো রশ্মির মতোই মনোযোগ। নিজের উৎপাদন ক্ষমতা বৃদ্ধির জন্য ধারালো ও সূক্ষ্ম রশ্মির মতোই মনোযোগ থাকা খুবই জরুরি। প্রতিদিন ৪৫ মিনিট আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজে অতিবাহিত করুন, তাহলে এই কাজে আপনি দক্ষ হয়ে উঠবেন। একই জায়গায় একই সময় প্রতিদিন। কাজের দৈনিক রুটিন খুবই জরুরি। তার চেয়েও বেশি জরুরি আপনি যে কাজটি যে সময়ে যে জায়গায় করছেন সেটি নির্দিষ্ট থাকা। বিখ্যাত লেখক স্টিফেন হকিং এর নির্দিষ্ট চেয়ার টেবিল ও নির্দিষ্ট সময়ে প্রতিদিন চর্চা করতেন। তার কোনো অনুপ্রেরণার প্রয়োজন ছিল না। উনি জানতেন যে আমি যদি সময় মতো আমার কাজে বসি তাহলে অনুপ্রেরণা এমনি আসবে। তাই নিজের যেকোনো জরুরি কাজ সম্পাদন করতে নিজের অবস্থান, সময় নির্ধারণ করে প্রতিদিন চর্চা করলে আপনার মনোযোগ, স্থায়িত্ব ও ধারাবাহিকতা অনিবার্য।